হ্যালো এভরিওয়ান, আমরা পড়ছি ইন্ডিয়ান পলিটি ভারতের রাজতন্ত্র বাই এম লক্ষ্মীকান্ত। এটা 5th চ্যাপ্টার। অলরেডি 4টে চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি। সমস্ত বাকি চ্যাপ্টারের ডিটেলস তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যেতে পারো যদি তোমরা অলরেডি আগের ভিডিওগুলো না দেখে থাকো। মুভিং অন, এই যে চ্যাপ্টার আমরা আজ কভার করবো সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। শিডিউল চ্যাপ্টার যখন আমরা পড়েছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম যে শিডিউলের যে ফার্স্ট শিডিউল, প্রথম তালিকাতে কিন্তু ডিসকাস করা আছে ভারতের বিভিন্ন স্টেটসগুলো, প্রত্যেকটার এলাকা কতটুকু, প্রত্যেকটার নাম, প্রত্যেকটার কতটা জুরিডিকশন, এই সমস্ত ব্যাপার কিন্তু ফার্স্ট শিডিউলে আছে। আর যে পার্ট 1, সংবিধানের যে পার্ট 1, তাতে 4টে আর্টিকেল আছে, 1, 2, 3, 4। তো এই 4টে আর্টিকেল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এই 4টে আর্টিকেল আমরা ডিসকাস করব। ফার্স্ট আর্টিকেল যেটা বলছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, গণপরিষদে যখন ভারতের নামকরণ করা হচ্ছিল তখন অনেকে সাজেস্ট করেছিল ইন্ডিয়া মডার্ন নেম, অনেকে সাজেস্ট করেছিল ট্রেডিশনাল নেম ভারত। তো দুটোই রেখে দেওয়া হয়েছে সেই জন্য ফার্স্ট আর্টিকেলে। তো আমাদের সংবিধান স্টার্ট হচ্ছে এই ফ্রেজটা দিয়ে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। তো এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি। প্রথমত নাম জানতে পারলাম, ঠিক আছে। তো ইন্ডিয়া ভারত দুটোই আমাদের আমাদের যে রাষ্ট্র তার নাম ইন্ডিয়া ভারত দুটোই। আর কী ধরনের পলিটি সেটা আমরা জানতে পারলাম, সেটা কি না ইউনিয়ন। যদিও ভারতের যে পলিটি, ভারতের যে রাজতন্ত্রের কাঠামো সেটা হচ্ছে ফেডারেশন। ফেডারেশন কাকে বলা হয়? ফেডারেশন মানে যুক্তরাষ্ট্র কাঠামো, যেইখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকবে কিছু স্টেটস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট একে অপরের সঙ্গে পাওয়ার শেয়ারিং করবে। মানে কিছু পাওয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, কিছু পাওয়ার থাকবে কেবলমাত্র স্টেটের হাতে, একে অপরের পাওয়ারে হস্তক্ষেপ করবে না। তো এটাকে বলা হয় যুক্তরাষ্ট্র কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার। তো ভারত হচ্ছে একটা ফেডারেশন। কিন্তু ফেডারেশন হলে এমন কেন বলো না ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ফেডারেশন অফ স্টেট? তো ফেডারেশন শব্দটা কিন্তু ব্যবহার করা হলো না, ব্যবহার করা হলো ইউনিয়ন অফ স্টেট। কেন? তার কারণ হচ্ছে একটা পিওর ফেডারেশন হচ্ছে ইউএসএ। ভারত কিন্তু ইউএসএর মতো একটা পিওর ফেডারেশন না। পিওর ফেডারেশন কাকে বলা হয়? ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 50টা স্টেট আছে, ঠিক আছে। তো 50টা স্টেট কী রকমভাবে আমেরিকা সৃষ্টি হলো? 50টা স্টেট একে অপরের সাথে, একে অপরের কাছে এলো, কাছে এসে তারা ডিসাইড করলো যে আমরা ইউনাইটেড হয়ে একটা দেশ গঠন করি, আর আমাদের মধ্যে থেকেই আমরা নির্বাচন করব গভর্নমেন্টকে, যাকে আমরা বলবো ফেডারেল গভর্নমেন্ট। আর ফেডারেল গভর্নমেন্টের হাতে কিছু পাওয়ার দিয়ে দেবো, যেমন ডিফেন্স, যেমন কারেন্সি, এই সমস্ত পাওয়ারগুলো আমরা দিয়ে দেবো ফেডারেশনের হাতে, আর বাকি আমরা নিজেদেরকে গভর্ন করবো, রাইট। তো এই সিস্টেমটা হচ্ছে পিওর ফেডারেশন। ইন্ডিয়া সৃষ্টি কিন্তু এইভাবে হয়নি। ইন্ডিয়া অলরেডি একটা ইউনিয়ন ছিল। ইন্ডিয়াকে আমাদের স্টেটে কেন ডিভাইড করা হচ্ছে? অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের জন্য, প্রশাসনের সুবিধার জন্য। এত বড় দেশটাকে তো একটা সিঙ্গেল গভর্নমেন্ট যদি চালনা করার চেষ্টা করে তাহলে নানান রকমের অসুবিধার সৃষ্টি হবে। তো সেই জন্য প্রত্যেকটা স্টেটকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যারা নিজেদের গভর্ন করে। তো এটা কিন্তু একটা বিশাল বড় পার্থক্য। আর দ্বিতীয় হচ্ছে, কোনো স্টেটের কিন্তু এই অধিকার নেই যে তারা ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাবে। কোনো স্টেট যদি চাই যে বলে যে আমি ইন্ডিয়ান ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাবো, সেই অধিকার কিন্তু তাদেরকে দেয়া হয় না। সেই জন্য ভারতকে ফেডারেশন না বলে ইউনিয়ন শব্দটা ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। ওকে। আর আর্টিকেল 1 কী বলছে? আর্টিকেল 1 বলছে যে টেরিটরি অফ ইন্ডিয়াকে 3ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে টেরিটরি অফ দ্য স্টেট, প্রত্যেকটা স্টেটের যে এলাকা, গুজরাটের কিছু এলাকা আছে, মধ্যপ্রদেশের কিছু এলাকা আছে, মহারাষ্ট্রের কিছু এলাকা আছে, কর্ণাটকার কিছু এলাকা আছে, রাইট। তো এই যে প্রত্যেকটা স্টেটের এলাকা, সেগুলো ইউনিয়ন টেরিটরিজ। কিছু ইউনিয়ন টেরিটরি আছে, রাইট, যেমন দিল্লি ইউনিয়ন টেরিটরি, পুডুচেরি, দাদরা নগর হাভেলি, আন্দামান নিকোবর। এখন কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি। তো ইউনিয়ন টেরিটরি সেগুলোও ভারতের এলাকার মধ্যে পড়ে। আর তৃতীয়, টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। মানে কিছু এমন এলাকা যেগুলো এখন হয়তো ভারতের অংশে নেই, পরবর্তীকালে ভারতের অংশে পরিণত হতে পারে। তাহলে সেই সমস্ত এলাকা, তিনটাকে মিলিয়ে কিন্তু আমরা বলবো টেরিটরি অফ ইন্ডিয়া, রাইট। ফার্স্ট শিডিউলের মধ্যে আমাদের স্টেট আর ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে তাদের নাম, ডিটেলস, কতখানি এলাকায় সমস্ত উল্লেখ আছে আমরা আগেই বললাম। এখন আমাদের ইন্ডিয়াতে স্টেটের সংখ্যা 28টা, আর 8টা ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। আর যদি 5th আর 6th শিডিউলের কথা বলি তাহলে কিন্তু তাতে আমাদের ডিটেলস দেওয়া আছে শিডিউলড আর ট্রাইবাল এরিয়া।
ঠিক আছে, জনজাতি উপজনজাতি যেখানে থাকে সেই সমস্ত এরিয়াগুলোকে শিডিউলড এরিয়া ট্রাইবাল এরিয়া ট্যাগ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু 5th আর 6th শিডিউলে দেওয়া আছে। তাদের গভর্ন করবার কিন্তু রুল রেগুলেশন একটু আলাদা। ওকে, দুটো ফ্রেজ আছে, দেখো আমি অলরেডি যেটা বললাম, টেরিটরি অফ ইন্ডিয়া একটা ফ্রেজ আর ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা ফ্রেজ। টেরিটরি অফ ইন্ডিয়া এই যে ফ্রেজটা, এটা কিন্তু অনেক ওয়াইডার ফ্রেজ, একটা বড় ফ্রেজ, ঠিক আছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া যখন আমরা বলি তখন আমরা কী বোঝাতে চাইছি, যে সবকটা স্টেটকে আমরা একসাথে যদি বলি তখন তাকে বলবো ইউনিয়ন অফ ইন্ডিয়া। যদি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড প্রত্যেকটা 28টা স্টেটকে আমরা একসাথে বলবো ইউনিয়ন অফ ইন্ডিয়া। কিন্তু 28টা স্টেটের সাথে যদি আমি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেও যোগ করে দিই আর সেই সমস্ত এলাকাকেও যোগ করে দিই যেটা ভারতের এখন পার্ট নেই, এখন এরকম কোনো এলাকা নেই, সুতরাং এটা বাদ দাও। কিন্তু পরবর্তীকালে ধরো কোনো অংশ যদি ভারত অ্যাকোয়ার করে নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো সমস্তকে একসাথে আমরা বলবো টেরিটরি অফ ইন্ডিয়া। ওকে, তো টেরিটরি অফ ইন্ডিয়া ইজ আ ওয়াইডার এক্সপ্রেশন দ্যান ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই যে থার্ড ব্যাপারটা আমরা যে বলছি, এটা কি, ভারত যেহেতু একটা সভেরিয়ান স্টেট, একটা সার্বভৌম দেশ, বাহ্যিক কোনো ইন্টারফারেন্স ছাড়াই ভারত কিন্তু কিছু অংশ দখল করতে পারে। কিভাবে দখল করতে পারে? সেশনের মাধ্যমে। কোনো অন্য গভর্নমেন্ট, কোনো অন্য দেশ ভারতকে কিছু অংশ গিফট দিতে পারে, লিজ দিতে পারে, ওকে, বা ওখানকার মানুষ চুজ করতে পারে যে আমি এই গভর্নমেন্টে না ভারতের আন্ডারে যেতে চাই। তো এটাকে বলে সেশন। অকুপেশন মানে ধরো কোনো একটা এলাকা যেখানে কোনো রাজা নেই, কেউ মানে রাজাও নেই বা কোনো গণতান্ত্রিক কোনো গভর্নমেন্টও নয় যে দেশটাকে পরিচালনা করবে, তো এরকম একটা খালি এলাকা যার নির্দিষ্ট কোনো রুলার নেই, সেই সমস্ত এলাকাকেও কিন্তু ভারত অকুপাই করতে পারে। আর কনকোয়েস্ট ও সাবজুগেশন মানে যুদ্ধের মাধ্যমে বা যুদ্ধ বা ট্রিটির মাধ্যমে যদি কোনো অংশ ভারত দখল করে নেয়, তাহলে এগুলো হচ্ছে কি ইন্টারন্যাশনাল লয়ের মাধ্যমে যদি ভারত কোনো অংশকে দখল করে নেয়, তাহলে সেই অংশগুলো কিন্তু ভারতের টেরিটরি অফ ইন্ডিয়ার ভিতরে চলে আসবে। এর এক্সাম্পল হচ্ছে দাদরা নগর হাভেলি, গোয়া। ভারত যখন 1947-এ ইন্ডিপেন্ডেন্স লাভ করে তখন কিন্তু গোয়া বা দাদরা নগর হাভেলি এগুলো কিন্তু ভারতের অংশ ছিল না, পরবর্তীকালে এগুলো অ্যাড হয়েছে। কীভাবে অ্যাড হয়েছে ওগুলো আমরা আগে ডিসকাশনে আগে দেখব। তাহলে আর্টিকেল 1-এ এই সমস্ত কথা বলা হয়েছে। আর্টিকেল 2 কী বলছে? আর্টিকেল 2 পার্লামেন্টকে দুটো পাওয়ার গ্র্যান্ট করে। এক তো পাওয়ার টু অ্যাডমিট নিউ স্টেটস টু ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড টু এস্টাবলিশ নিউ স্টেট, মানে কোনো স্টেট একটা আইদার কোনো একটা স্টেটকে অ্যাডমিট করতে পারে অথবা এস্টাবলিশ করতে পারে, ঠিক আছে। তো আর্টিকেল 2 দুটো পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। ধরো গোয়া এক সময় কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ঠিক আছে, তো সেই সময় গোয়াকে এক সময় স্টেটহুড দিয়ে দেওয়া হলো, গোয়াকে একটা স্টেটে পরিণত করা হলো, তাহলে গোয়াটাকে কী করা হলো, একটা স্টেট অ্যাডমিট করা হলো নতুন ইন্ডিয়ান ইউনিয়নে, তো এটাকে বলে অ্যাডমিশন। তো পার্লামেন্ট চাইলে এটা করতে পারে অথবা এস্টাবলিশ এ নিউ স্টেট, একটা নতুন স্টেটও তৈরি করতে পারে, ঠিক আছে, যেটা ভারতের অলরেডি পার্ট ছিল না সেটাকে অ্যাজ স্টেট ভারত অ্যাড করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আর আর্টিকেল নাম্বার 3 বলছে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্টেট, পার্লামেন্ট চাইলে কোনো স্টেটের মধ্যে রিঅ্যাডজাস্টমেন্ট ঘটাতে পারে, ঠিক আছে। রিঅ্যাডজাস্টমেন্ট মানে আর্টিকেল 3 বলছে পার্লামেন্ট কী কী করতে পারে, ফর্ম এ নিউ স্টেট, একটা নতুন স্টেট বানাতে পারে, ইনক্রিজ দ্য এরিয়া অফ এ স্টেট, ডিমিনিশ দ্য এরিয়া অফ এ স্টেট, অল্টার দ্য বাউন্ডারি, অল্টার দ্য নেম, কোনো স্টেটের নাম বদলে দিতে পারে। যেমন কিছুদিন আগে নিউজে শুনে থাকবে তোমরা, ওয়েস্ট বেঙ্গল নাম চেঞ্জ করবার জন্য রিকোয়েস্ট করেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল চাইলেই হবে না, এই পাওয়ারটা একমাত্র কার কাছে আছে, পার্লামেন্ট। অনলি পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য নেম অফ এনি স্টেট, কোনো স্টেট নিজের নাম নিজে চেঞ্জ করে নিতে পারে না। তো পার্লামেন্ট চাইলে নতুন স্টেট তৈরি করতে পারে, কোনো স্টেটের এরিয়া বাড়িয়ে দিতে পারে, রাইট। যদি পার্লামেন্ট চায় তাহলে তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে পশ্চিমবঙ্গের ম্যাপ এরকম না থেকে পশ্চিমবঙ্গের ম্যাপ খানিকটা এরকম হয়ে গেল, তুমি ঘুম থেকে উঠে দেখলে যে বিহার ঝাড়খণ্ডও পশ্চিমবঙ্গের অংশে পরিণত হয়েছে, এটা কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। পার্লামেন্টের কাছে এই রকমেরই পাওয়ার দেওয়া আছে যে পার্লামেন্ট যদি চায় তাহলে বাউন্ডারি চেঞ্জ করে দিতে পারে, নাম চেঞ্জ করে দিতে পারে, স্টেটের এরিয়া বাড়িয়ে দিতে পারে, চাইলে কমিয়ে দিতে পারে। মানে বলা যেতে পারে পার্লামেন্ট যদি চায় তাহলে নিজের ইচ্ছা মতো পুরো স্টেটের যে বাউন্ডারির ম্যাপ আছে নিজের ইচ্ছা মতো রিড্র করতে পারে ম্যাপ, এতখানি পাওয়ার কিন্তু পার্লামেন্টের হাতে দেওয়া আছে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, কী কী? কোনো বিল, ধরো কোনো নাম চেঞ্জ করা, এরিয়া বাড়ানো কমানো, যে সমস্ত বিষয় আমরা ডিসকাস করছি, এই সংক্রান্ত কোনো বিল যদি পার্লামেন্টে আসে, বিল কাকে বলে? কোনো একটা বিল পার্লামেন্টে আসে, ঠিক আছে, সে পার্লামেন্টের দুটো হাউস, একটা লোকসভা একটা রাজ্যসভা, তো প্রথমে ধরো লোকসভাতে গেল, লোকসভা থেকে পাস হয়ে রাজ্যসভাতে গেল, রাজ্যসভা থেকে পাস হয়ে গেল প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট যদি সিগনেচার করে দেয় তখন সেটা আইনে পরিণত হবে এবং তাকে আমরা বলবো অ্যাক্ট। তো যতক্ষণ না সিগনেচার হয়ে যাচ্ছে প্রেসিডেন্টের ততক্ষণ তাকে অ্যাক্ট বলা হয় না, ততক্ষণ তাকে বলা হয় বিল।
তো এরকম কোনো এরিয়া চেঞ্জ করবার জন্য, নাম চেঞ্জ করবার জন্য যদি কোনো বিল আসে তাহলে কিন্তু প্রেসিডেন্টের রেকমেন্ডেশন জরুরি। বিনা প্রেসিডেন্টের রেকমেন্ডেশন নিয়ে কেউ কিন্তু পার্লামেন্টে এই জাতীয় বিল রাখতে পারে না। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই স্টেটের সাথে রিলেটেড, যদি পশ্চিমবঙ্গের বাউন্ডারি চেঞ্জ করবার থাকে তাহলে পশ্চিমবঙ্গ, যদি গুজরাতের বাউন্ডারি চেঞ্জ করবার থাকে তাহলে গুজরাতের সাথে, যেই স্টেটই কনসার্ন আছে সেই স্টেটকে কিন্তু প্রেসিডেন্ট সেই স্টেটের লেজিসলেচারে, সেই স্টেটের যে বিধানসভা, সেখানে কিন্তু বিলটা একবার পাঠাবে তার মতামত জানার জন্য। ওকে, ধরো পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ করার কথা যদি হয় তাহলে প্রেসিডেন্ট কিন্তু বিলটা প্রথমে পশ্চিমবঙ্গে যে বিধানসভা আছে তাকে পাঠাবে তাদের মতামত চাওয়ার জন্য। কিন্তু এই কথাটার মানে এই না যে পশ্চিমবঙ্গের স্টেট লেজিসলেচার বললো যে না, আমার নাম পছন্দ নয়, ওকে, আমার এই নাম না, আমার এই নাম পছন্দ, দিয়ে রিটার্ন করলো প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট চাইলে সেটা অ্যাকসেপ্টও করতে পারে, আর যদি না চায় তাহলে সেটাকে রিজেক্টও করতে পারে। প্রেসিডেন্ট কিন্তু বাউন্ড না, প্রেসিডেন্ট খালি ফর্ম্যালিটির জন্য লেজিসলেচারে পাঠায় তাদের ভিউ জানবার জন্য। তাদের ভিউটা কিন্তু প্রেসিডেন্টের উপর বাউন্ড না, প্রেসিডেন্ট নিজের ইচ্ছা মতোই কাজ করবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি এই জাতীয় ঘটনা, কারো এরিয়া বাড়ানো ঘাটানো, নাম চেঞ্জ করা, বাউন্ডারি চেঞ্জ করা, এই জাতীয় ঘটনা যদি কোনো ইউনিয়ন টেরিটরিজের সাথে হয়, যেমন ইউনিয়ন টেরিটরি একটা হচ্ছে পন্ডিচেরি বা পুডুচেরি হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, তো তার যদি এরিয়া বাড়ানো কমানো, নাম বদল, এই সমস্ত যদি ঘটনা ঘটানোর থাকে তাহলে কিন্তু প্রেসিডেন্টকে পাঠানোর দরকার নেই। ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রের পুরোপুরি অধিকার আছে কেন্দ্রশাসিত অঞ্চলে, সেখানে কিন্তু নাম চেঞ্জ করবার জন্য বা বাউন্ডারি চেঞ্জ করবার জন্য ইউনিয়ন টেরিটরিজের স্টেট লেজিসলেচারে পাঠানো, মানে ইউনিয়ন টেরিটরিজের লেজিসলেচারে পাঠানোর কোনো দরকার নেই, তাদের ভিউ জানার কোনো দরকার নেই। ওকে, মানে যেটা আমি বললাম, পার্লামেন্ট যদি চায় তাহলে কি রিড্র দ্য পলিটিক্যাল ম্যাপ। একদিন সকালে উঠে তুমি দেখলে পুরো ভারতের ম্যাপই বদলে গেছে, মানে আউটার ম্যাপ না, ভিতরকার ম্যাপ, মানে মধ্যপ্রদেশের বাউন্ডারি চেঞ্জ হয়ে গেছে, উত্তরপ্রদেশের, বিহারের, তো এই ঘটনাটা কিন্তু ঘটতেই পারে। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা জিনিস আমরা বলবো, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কন্টিনিউড এক্সিস্টেন্স অফ স্টেট ইজ নট গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন। দেখো, দুটো জিনিস বোঝার আছে, যেটা আমি প্রথমেই বললাম, এটা ইউএসের ম্যাপ। ওকে, তো ইউএসএ কী হয়েছিল, 50টা স্টেট নিজেদের মধ্যে এসে একত্রিত হয়ে কিন্তু একটা ফেডারেশন তৈরি করেছে। ওকে, তো তাদের কিন্তু টেরিটোরিয়াল এক্সিস্টেন্সের গ্যারেন্টি কনস্টিটিউশন দেয়। মানে এই যে কোনো একটা, ধরো নিউ মেক্সিকো একটা স্টেট, এর যে বাউন্ডারি আছে, ইউএসের কনস্টিটিউশনে কিন্তু গ্যারেন্টি দেওয়া আছে যে তোমার বাউন্ডারি এরকমই থাকবে, কোনো দিন কেউ চেঞ্জ করাতে পারবে না। ওকে, আর তোমার এক্সিস্টেন্সও থাকবে, এমন নয় যে একদিন সকালে উঠে তুমি দেখলে যে নিউ মেক্সিকোর ম্যাপে নিউ মেক্সিকোই নেই, এই ঘটনাটা কিন্তু ঘটবে না। কিন্তু ভারতের ক্ষেত্রে এরকম না। ওকে, আগেই বললাম, ভারতে কেবলমাত্র স্টেটগুলোকে এই জন্য তৈরি করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্সের জন্য। যদি পার্লামেন্ট চায় কোনো একটা স্টেটকে কিন্তু গায়েব করে দিতে পারে, মানে ধরো রাজস্থান আর গুজরাট মিলিয়ে একটা স্টেটে পরিণত করতে পারে, গুজরাতের কোনো এক্সিস্টেন্স রইল না, বা মহারাষ্ট্র কর্ণাটকা মিলিয়ে একটা স্টেটে পরিণত করতে পারে। কর্ণাটক যে বলবে যে আমার সাংবিধানিক গ্যারেন্টি আছে যে আমি এক্সিস্টেন্সে থাকবো, এরকম কিন্তু কোনো গ্যারেন্টি স্টেটকে দেওয়া হয় না সংবিধানের দ্বারা। ঠিক আছে, সেই জন্যই বলা হয়, ইন্ডিয়াকে বলা হয় কি, ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডেস্ট্রাক্টেবল স্টেট। ইনডেস্ট্রাক্টেবল মানে যাকে ভাঙা যায় না, যেমন নোকিয়া 3310। তো ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডেস্ট্রাক্টেবল স্টেটস, মানে স্টেটগুলোকে যদি চাই আমি তাহলে ডিস্ট্রাক্ট করে দিতে পারবো, একে অপরের সাথে মিলিয়ে দিতে পারবো, দুটোকে মিলিয়ে একটা বানিয়ে দিতে পারবো, একটাকে ভেঙে দুটো বানাতে পারবো, কিন্তু ইউনিয়নকে কিন্তু ডিস্ট্রাক্ট করা যাবে না। মানে পুরো ইন্ডিয়ার ম্যাপ কিন্তু বাইরে থেকে কখনো চেঞ্জ হবে না। ওকে, তো এটাকে বলা হয় ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়নটা ইনডেস্ট্রাক্টেবল, কিন্তু স্টেটগুলো না, স্টেটগুলো কিন্তু ডিস্ট্রাক্টেবল। কিন্তু ইউএসকে আমরা কী বলবো, ইউএসকে বলা হয় ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ইনডেস্ট্রাক্টেবল স্টেটস, মানে ইউনিয়নকেও ডিস্ট্রাক্ট করতে পারবে না, স্টেটসকেও ডিস্ট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে আর্টিকেল নাম্বার 1, 2, 3 আমরা ডিসকাস করলাম। আর্টিকেল 4 কী বলছে, আর্টিকেল 4 বলছে যে এই যে laws made for admission or establishment of new state are not considered to be amendments under article 368. দেখো, আর্টিকেল 368 কি বলা হয়, যে সংশোধন করবার জন্য কিন্তু আর্টিকেল 368, তো সংশোধনের জন্য কি দরকার পড়ে, স্পেশাল মেজরিটি মানে 2/3 মেজরিটি, যতজন মেম্বার আছে তাদের মধ্যে 2/3 লোকের কিন্তু ভোট হ্যাঁ যেতে হবে, তবে গিয়ে একটা বিল পাস হবে। ঠিক আছে, কিন্তু এই যে স্টেটের বাউন্ডারি অল্টার করা বা নাম চেঞ্জ করা বা কোনো স্টেট এস্টাবলিশ করা বা কোনো স্টেট ডিমিনিশ করা, এইগুলোর জন্য যে বিলগুলো যাবে সেগুলো কিন্তু কোনো সংশোধন বলে মান্য করা হবে না। ঠিক আছে, সেগুলো অর্ডিনারি মেজরিটি হলেই কিন্তু পাস হয়ে যাবে। মানে 50% লোক যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, সে 50% মেম্বার্সরা পার্লামেন্টে যদি ভোট দিয়ে দেয় বিলের পক্ষে, তাহলে কিন্তু বিল পাস হয়ে অ্যাক্টে পরিণত হয়ে যাবে।
কিন্তু হ্যাঁ, যখনই কোনো স্টেট অ্যাড করা হয় বা কোনো স্টেটের বাউন্ডারি চেঞ্জ করা হয় তখন কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট এই জন্য করা হয়, কারণ আমরা যেটা বললাম যে শিডিউল 1-এ সমস্ত স্টেটগুলোর নাম, তার ডিটেলস, এই সমস্ত কিছু দেয়া রয়েছে। সেই জন্য শিডিউল চেঞ্জ করবার জন্য কিন্তু প্রত্যেকবার যখনই কোনো স্টেটকে ভেঙে দুটো স্টেটে পরিণত করা হয় বা কোনো স্টেটের বাউন্ডারি চেঞ্জ করা হয় বা কোনো স্টেটের নাম চেঞ্জ করা হয় তখন কিন্তু শিডিউলগুলোকে মডিফাই করতে হয়। সেই জন্য একটা সংশোধন আলাদাভাবে করতে হয় কনস্টিটিউশনের। ওকে, এখানে একটা প্রশ্ন আসে, 1960-তে একটা কেস এসেছিলো, বেরুবারি কেস। তাতে সুপ্রিম কোর্ট কি বলে যে ইন্ডিয়ান টেরিটোরিজ ক্যান বি সিডেড টু ফরেন অনলি বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা বলা হয়েছিল। মানে কি, মানে ভারতের কোনো একটা এলাকা যদি ভারত চায় অন্য কোনো দেশকে দিয়ে দিতে, তাহলে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতেই হবে। আর্টিকেল 1, 2, 3, 4-এ কিন্তু এরকম কিছুই বলা নেই যে ভারত নিজের কিছু অংশ অন্য কোনো দেশকে দিয়ে দিতে পারে। সেই জন্য বলা হয় যে 1960-তে সুপ্রিম কোর্ট বেরুবারি কেসে বলে যে যদি কোনো অংশ সেন্ট্রাল গভর্নমেন্ট চায় অন্য কোনো দেশকে দিয়ে দিতে, তাহলে কিন্তু সংবিধানে কিন্তু সংশোধন করতেই হবে। আর সেই জন্য 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ভারত কিছু অংশ, কিছু ছোট ছোট অংশ, তখন বাংলাদেশটা তখন ছিল পাকিস্তান, তো পাকিস্তানকে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, 1969-এ সুপ্রিম কোর্ট আরেকটা জাজমেন্ট দেয়। সেই জাজমেন্টে কি বলে, যদি কোনো প্রতিবেশী দেশের সাথে বর্ডার ডিসপিউট থাকে, ঠিক আছে, বর্ডার ডিসপিউট মানে অনেক সময় হয় না যে এই বর্ডার একটা থাকে কিন্তু বর্ডার তো আর কোনো লাইন হয় না, অনেক জায়গায় খোলা বর্ডার থাকে, তো অনেক দেশের সাথে অনেকে কোনো একটা এরিয়া এই দেশও ক্লেম করে, মানে ইন্ডিয়াও ক্লেম করে, আর ইন্ডিয়ার নিয়ার লাগোয়া যে দেশ আছে, চায়না হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ, তারাও ক্লেম করে। তো এই যে ডিসপিউট, তো বর্ডার ডিসপিউট সেটেলমেন্টের জন্য কিন্তু কোনো সংশোধনের দরকার নেই। ওকে, আর একটা ঘটনা ঘটেছিল 2015 সালে 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে কিছু এনক্লেভ চেঞ্জ করা হয়। এনক্লেভ চেঞ্জ করা হয় মানে কি, দেখো ব্যাপারটা এটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার, এটা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট। ওকে, এনক্লেভ মানে হচ্ছে, মানে যে গ্রিন অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ব্লুইশ গ্রিন, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়ার পোর্শন। ওকে, এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের মধ্যে যে ছোট ছোট কিছু এনক্লেভ রয়ে গেছে, এই যে ছোট ছোট এলাকাকে ছিটমহল বলা হয় বাংলাতে। ঠিক আছে, তো এই যে ছোট ছোট অংশগুলো, এগুলো কিন্তু ভারতের অংশ, যেগুলো বাংলাদেশের ভিতরে আছে, মানে এমন একটা এলাকা যেটা সারাউন্ডেড বাই বাংলাদেশ কিন্তু মাঝখানটা ইন্ডিয়া। ওকে, তো এখানে কিছু লোকজন বসবাস করে, তাদের জন্য তো নানান রকম সমস্যার সৃষ্টি হবে, তাই না? তারা আছে বাংলাদেশের বর্ডারের মাঝখানে, কিন্তু তারা সেই এমন একটা অংশতে আছে যেটা কিন্তু ভারত গভর্ন করছে। এই ধরনের ডিসপিউট এই জন্য হয়েছিল কারণ যখন ভারত স্বাধীনতা লাভ করে সেই সময় কিছু কিছু অংশ, এগুলো লোকাল রুলাররা রাজ করতো, তো সেই সময় এই বর্ডারগুলো ক্লিয়ারভাবে ডিমার্কেট করা হয়নি বলে এরকম কন্ডিশন রয়ে গেছে, সেটা চলেই আসছে। ফাইনালি 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কী করা হয়, এগুলো এক্সচেঞ্জ করে নেওয়া হয়। মানে যেগুলো, যে ভারতের মধ্যে যে ব্লুইশ অংশগুলো দেখতে পাচ্ছ বাংলাদেশের এনক্লেভ, আর বাংলাদেশের মধ্যে এই অংশগুলো যেগুলো ভারতের অংশ, তারা একে অপরের সাথে এক্সচেঞ্জ করে নেয়। অ্যাপ্রক্সিমেটলি 100 এনক্লেভ ইন্ডিয়া দিয়ে দেয় বাংলাদেশকে, আর 55টা মতো বাংলাদেশ দিয়ে দেয় ইন্ডিয়াকে। তার ফলে কী হলো, বর্ডারটা স্মুথ হয়ে গেল, আর এরকম কোনো ঝামেলা রইল না। এই অংশগুলো বাংলাদেশে পরিণত হলো, আর এই ইন্ডিয়ার ভেতরে যে বাংলাদেশের অংশগুলো ছিল সেগুলো কিন্তু ইন্ডিয়াতেই পরিণত হলো। তাহলে এখানকার ভিতরের লোকজনদের কী হবে, তাদেরকে দুটোই অপশান দেওয়া হলো যে তোমরা যদি চাও ইন্ডিয়াতে চলে আসো, যদি চাও ওখানেই থেকে যাও, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নাও, মানে দুজনকে সেইভাবে অফার দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো 2015 এই ঘটনাটা ঘটে, এবং সেই ঘটনাটা ঘটানোর জন্য 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 100তম সংশোধনী করা হয়েছিল ভারতের সংবিধানে, এই এক্সচেঞ্জটা করানোর জন্য। ওকে ওকে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এভলিউশন অফ স্টেটস। মানে 1951-এ অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ার যে ম্যাপ ছিল সেটা খানিকটা এরকম ছিল। ওকে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ খানিকটা আলাদা, বিহারের ম্যাপ একটু অন্যরকম লাগছে। তখন কিন্তু বিহার পুরোটাই ছিল, ঝাড়খণ্ড বলে কিছু ছিল না। মধ্যপ্রদেশ অনেকটা অন্যরকম, মাঝখানে আবার একটা বিন্ধ্যপ্রদেশ ছিল, ভোপাল। এখন যেমন মধ্যপ্রদেশের পার্ট, তখন কিন্তু ভোপাল একটা আলাদা ছোট ছিল। এতখানি এরিয়া জুড়ে ছিল মাদ্রাজ বা মাদ্রাজ, তার মাঝখানে আবার মাইসোর ছিল। তো দেখতে পাচ্ছ এটা 1951-এর ম্যাপ অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তখন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট বুঝে উঠতে পারেনি যে কীভাবে স্টেটগুলোকে দেয়া হবে, কীভাবে ডিমার্কেট করা হবে, স্টেটগুলোকে কীভাবে আলাদা করা হবে। তো এটা 1951-এর ম্যাপ, আর এটা এখনকার ম্যাপ অ্যাপ্রক্সিমেটলি। এখানে খালি একটা প্রবলেম আছে, জম্মু কাশ্মীর এখন ইউটিতে পরিণত করা হয়েছে ডিভাইড করে। তো তখনকার ম্যাপ
এইভাবে যে কীভাবে ম্যাপটা পরিবর্তিত হলো, একদিনে হয়নি, এটা বারবার বিভিন্নভাবে পরিবর্তনটা এসেছে। একটা একটা করে স্টেট কীভাবে এক্সিস্টেন্সে এলো সে গল্পটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব। ওকে, তো এই যে ইভলিউশনটা হলো একটা এই ম্যাপটা থেকে যে আমরা এই ম্যাপটাতে এলাম, সেটা কিভাবে এলো, এর মাঝখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্স যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাক্ট, যেটাকে আমরা বলি স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956। ওকে, তো এই অ্যাক্টের ব্যাপারেও আমরা পড়ব, এই অ্যাক্টটা কীভাবে এক্সিস্টেন্সে এলো, ফজল আলী কমিশন এবং আরও কয়েকটা কমিশন বিল্ড হওয়ার পর তারপর কিন্তু ধীরে ধীরে একটা করে স্টেট এক্সিস্টেন্সে এসেছে, এবং আজকের দিনে যে আমাদের ইন্ডিয়ান ম্যাপ, স্টেটগুলো আলাদা আলাদা এইভাবে যে এক্সিস্টেন্স এসেছে, তার রিজনগুলো আমরা স্টোরিগুলো একে একে ডিসকাস করব। তো যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, এখানে আমরা শেষ করছি, একটু রিল্যাক্স করা যাক। পরের পার্টে আমরা পার্ট 2তে বাকি স্টেটগুলোর গল্প আমরা করব সেখানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পার্ট 2 এতে দেখা হবে। থ্যাংক ইউ।